জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতের চাপে সেনাবাহিনী 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল আন্তর্জাতিক মিডিয়া। জয় হাসিনা সহ ফেঁসে যাচ্ছে 48 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না, দা ওয়ারের প্রতিবেদন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। 2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটেছিল তা বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই কথা বলার অপেক্ষা রাখে না। সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচণ্ডভাবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক কর্মকর্তা হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। একটি নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই ঘটে যাওয়া এই ঘটনার পেছনে কি এমন অভিসন্ধি কাজ করেছিল তা আজও আমাদের অজানা রয়ে গেছে। ঘটনায় পরপর সরকারি আদেশে যতগুলো তদন্ত সম্পন্ন হয়েছিল সেসব তদন্তের রিপোর্টে এ সম্পর্কে উল্লেখ আছে কিনা আমাদের জানা নেই। সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, এটাকে আমি বিডিআর বিদ্রোহ বলতে চাই না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। কতিপয় সামরিক, বেসামরিক ও রাজনৈতিক নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। 2009 সালের 15 ফেব্রুয়ারির ঘটনার সময় আমি MIST-তে ইঞ্জিনিয়ারিং পড়ি। 25 ফেব্রুয়ারি সকাল 8:30টার দিকে আমাকে প্রথমে পিলখানা থেকে ফোন করে ক্যাপ্টেন তানভীর, যিনি পরে শহীদ হয়েছেন, বললেন উই আর ইন ট্রাবল। জুনাইদকে, যিনি তৎকালীন সেনাপ্রধান মঈনের এডিসি হিসাবে কর্মরত ছিলেন, বিষয়টি জানাও। আমি তাকে জুনাইদকে বার্তাটি পাঠাই। জুনাইদ আমাকে বললেন সেনাপ্রধান বিষয়টি অবহিত। এরপর MIST থেকে আমরা 10 থেকে 15 জন ঢাকা ইঞ্জিনিয়ারিং ব্রিগেডে চলে যাই। সকাল 9:30টার দিকে সেখানে যাওয়ার পর তৎকালীন মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যিনি পরে সেনাপ্রধান হন, আমাদেরকে বাধা দেন। এরপর আমরা 7-8 জন সেনা অফিসার অস্ত্রসহ আমাদের ব্রাদার অফিসার ও তাদের পরিবারকে বাঁচানোর জন্য আবাহনী মাঠের দিকে রওনা হই। কয়েকটি গণমাধ্যম তখন এই ছবি প্রচারও করেছিল। আমাদের ওপর কয়েকজন বিডিআর সদস্য গুলি ছুড়তে শুরু করে। এই অবস্থায় আমাদের রেইনফোর্সমেন্ট দরকার ছিল। এর জন্য আমি MIST তখনকার কমান্ডার মেজর জেনারেল ওয়াদুদকে ফোন করি। উনি আমাকে প্রচণ্ড গালাগাল করেন। উনি বরং 5 মিনিটের মধ্যে আমাকে সেখান থেকে চলে আসতে বলেন। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল রফিক বলেন, সেদিন সেনাবাহিনী পিলখানায় ঢুকতে পারলে এই গণহত্যা হতো না। 27 ঘন্টা পর ঢুকেছিল সেনাবাহিনী। এর আগেই সেনা অফিসারদের হত্যা করা হয়। ট্রাক করে পিলখানা সেনা অফিসারদের অবস্থানের তথ্য দেওয়া হয়েছিল। সে অনুযায়ী তাদেরকে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ঘটনার 4 মাস পর বিডিআরে আমার পোস্টিং হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারের লক্ষ্যে একাধিক তদন্ত চলতে থাকে। সেনাবাহিনীর পক্ষ থেকে করা তদন্ত কমিটির প্রধান ছিলেন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। র্যাবের পক্ষ থেকেও তদন্ত চলে। পুলিশ পক্ষ থেকেও চলা তদন্তের দায়িত্বে ছিলেন আব্দুল কাহার আকন্দ ও মনিরুল ইসলাম। আর বিডিআরের অভ্যন্তরীণ তদন্তের দায়িত্বে ছিলেন আজিজ আহমেদ, সাবেক সেনাপ্রধান। আর আমার দায়িত্বে ছিল সবগুলো তদন্ত কমিটির মধ্যে সমন্বয় করা। সেই হিসাবে আমার কাছে বিভিন্ন তথ্য প্রমাণ রিপোর্ট চলে আসে। সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, প্রাপ্ত রিপোর্ট সমূহে দেখতে পাই ঘটনা পরিকল্পনা হয় 2018 সালের ডিসেম্বর থেকে। এরপর 3 মাস ধরে 15 ফেব্রুয়ারি পর্যন্ত বিডিআরের 50 জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন।
বিভিন্ন গোয়েন্দা সংস্থা এসব তথ্য জানতে পারেনি। এটা সম্পূর্ণ অসত্য, জেনেও তারা গোপন করেছিল। আওয়ামী লীগের একজন সাবেক এমপি প্রতি শুক্রবার পিলখানা মসজিদে জুমা পড়তে যেতেন। নামাজের পর তিনি সেখানে 1 থেকে 1.5 ঘন্টা বিডিআরের সৈনিকদের সঙ্গে মিটিং করতেন। পরে তারা বাসায়ও একাধিক মিটিং হয়। সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন। মিটিংয়ে বিডিআরের সৈনিকদের উদ্দেশ্যে সাবেক এই এমপি বলেছিলেন, বেশি মারার দরকার নেই, দু তিনজন অফিসার মেরে ফেললেই হয়, বাকিটা আমরা দেখব। এই দুই সাবেক এমপি হলেন ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক। ঘটনাবলী বর্ণনায় ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান সুবাইল বিন রফিক বলেন, তদন্ত কাজে মইনুল ইসলাম ও আজিজ আহমেদ সহযোগিতা করতেন না, বরং সুনির্দিষ্ট বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। 2009 সালের সেপ্টেম্বরে বিডিআরের 3 জন পিলখানার ভেতরে আত্মহত্যা করেন। তবে আদৌ তারা আত্মহত্যা করেছিলেন কিনা সেটি তদন্ত হয়নি। এই 3 জন ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। 2009 সালের 14 অক্টোবর বিডিআর তৎকালীন ডিজি মইনুল ইসলাম ও আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তদন্তের রিপোর্ট পেশ করি। উনি রিপোর্টটি ছুঁড়ে ফেলে বলেন, কি আবোল তাবোল রিপোর্ট, যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তখন মইনুল ইসলাম আমাকে বলেন, রিপোর্ট যেন কোনো রাজনৈতিক নেতার নাম না আসে, পুলিশের রিপোর্টের ভিত্তিতে সবকিছু করতে হবে, সেনাবাহিনী ও র্যাবের রিপোর্টের ভিত্তিতে কিছু করা যাবে না। এরপর আবারও আমাদের দুজনকে প্রধানমন্ত্রী ডাকেন। সেদিনও আমি রিপোর্ট পরিবর্তন করিনি। আমি বলেছিলাম, আমার ভাই রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না, এই কথা আমাকে পিলখানা থেকে তুলে নেওয়া হয়। এরপর আমাকে পিলখানা থেকে তুলে নেওয়া হয়, 661 দিন ডিজিএফআইতে রাখা হয় আমাকে। সেখান থেকে এই আয়নাঘরের শুরু। 5 বছর পর আমি অন্তরীণ থাকি। এরপর ছাড়া পেলেও আর দেশে থাকতে পারিনি। আজিজ, মইনুল, আকবর, জিয়াউল আহসান এদের সবার হাতে সে সময়ে রক্তে রঞ্জিত ছিল। বাংলাদেশে 15 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, খুন গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তার ক্ষমতাচ্যুতির পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনো পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশ ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে এটাও অস্পষ্ট। তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়েও তৈরি হয়েছে জটিলতা। শেখ হাসিনার স্বৈরাচার শাসনকে 1.5 দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়েছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সামরিক কার্গো উড়োজাহাজে করে সেই ভারতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। এর আগে মাত্র 20 দিনে 542 জনের প্রাণহানি, এখন পর্যন্ত মোট 757 জন হয়েছে। বছরের পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছেন। এটি তার ভারতের ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে, যা আনুমানিক $150 বিলিয়ন বা 17,70,000 কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ। বারবার অনুরোধ করা সত্ত্বেও বাংলাদেশকে নিয়ে নিজ অবস্থান বদলাতে অস্বীকৃতি জানিয়ে এসেছে ভারত, বিশেষ করে গত কয়েক বছরে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদী সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু বানানোর চেষ্টা করেনি। এর পরিবর্তে হাসিনা ও আওয়ামী লীগের জন্য ভারত তার সুনাম ও উজ্জ্বল ভারতীয় স্বার্থের বিষয়ে ঝুঁকি নিতে তৈরি থেকেছে। হাসিনার শাসনামলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্র যাতে হাসিনাকে স্বস্তি পাওয়ার কিছুটা জায়গা দেয় সেজন্য ভারতের লবিং ওয়াশিংটনের কাছে তদবির করে।
ওই সময় দিল্লি ওয়াশিংটনকে বলেছিল, আমাদের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐকমত্য না হলে তারা যুক্তরাষ্ট্র আমাদের ভারত কৌশলগত অংশীদার হিসেবে পাবে না। গত 19 জুলাই বাংলাদেশে 75 জন নিহত হন, যাদের বেশিরভাগ মৃত্যু